Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class. So, if you stay with this class from the beginning to the end, I am sure you will increase your knowledge and you can sharpen your knowledge. So, now let's join our class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about voice from English second paper for class 8. Now, let's begin our class. Dear students, from this class, what you will learn? You will learn to identify active voice and passive voice. You will be able to change active voice to passive voice. Now let's know what is voice. Voice is the term used to clarify whether a verb is active or passive. That means it tells us whether the subject of the verb is acting or is acted upon. Now let's know more information about voice. Voice ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। এই ভয়েস দুই প্রকার হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। টু গিভ অ্যান এক্সাম্পল, আই লাইক ম্যাঙ্গোস। আমি আমগুলো পছন্দ করি। এখানে এই যে সাবজেক্ট হচ্ছে আই, নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পূর্ণ করা, মানে নিজেই সেই কাজটা সম্পূর্ণ করা বোঝালে এই যে ভার্ব, এই ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে লাইক, এই লাইক ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। এখন স্ট্রাকচার অনুসারে আমাদের এখানে আছে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে এবং এখানে আছে অবজেক্ট আছে। এখন আরও কিছু এক্সাম্পল দেখি। আই ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট। আমাদের এই অ্যাক্টিভ ভয়েস যদি চিনতে হয় তাহলে আমাদের সেন্টেন্স প্যাটার্ন ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমাদের আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এই সাবজেক্ট এছাড়া আরেকটি এক্সাম্পল, হি রিডস দ্য বুক। হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখানে দ্য হচ্ছে সাবজেক্ট, পেলে হচ্ছে ভার্ব, এই ফুটবল হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যা কিছু করে, এই সাবজেক্ট যা করে সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা মনে রাখবো যে এই যে সাবজেক্ট সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। তো এই সাবজেক্ট যা করে, কাজটি যে করে সে হচ্ছে এই যে ডু দ্য ওয়ার্ক, কে করে? আই হচ্ছে সাবজেক্ট, আর কি করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। এখন আমাদের এই তাহলে প্যাসিভ ভয়েস চেনার উপায় কি? প্যাসিভ ভয়েস কি? সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পূর্ণ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পূর্ণ করে
এর ফল ভোগ করে বোঝালে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন ম্যাঙ্গোজ আর লাইকড বাই মি, এই ম্যাঙ্গোজ আর লাইকড বাই মি অর্থাৎ নিজে কোনো কাজ সম্পূর্ণ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পূর্ণ করে। চেনার উপায়, হাউ টু আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। ইউ মাস্ট রিমেম্বার ফার্স্ট অবজেক্ট, ম্যাঙ্গোজ হচ্ছে এখানে অবজেক্ট, এরপর হচ্ছে আর হচ্ছে আমাদের বিভাগ, এই লাইক হচ্ছে আমাদের ভার্ব অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমাদের প্যাসিভ করার সময় আমাদের বাই নিয়ে আসতে হবে, কারণ যার মাধ্যমে এই যে অন্যকে দিয়ে সে অন্যকে দিয়ে হচ্ছে বাই, এবং এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এই যে ম্যাঙ্গোজ হচ্ছে আমাদের অবজেক্ট, আর হচ্ছে বিভাগ, লাইক হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্রিপোজিশন, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল দেখি, যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এই বি ভার্ব হচ্ছে ইজ, আর এই ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই বাই হচ্ছে আমাদের প্রিপোজিশন, মি হচ্ছে সাবজেক্টটা যেটা অবজেক্ট হয়েছে। দ্য বুক ইজ রেড বাই হিম, দ্য বুক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট আসছে, ইজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড, আর বাই প্রিপোজিশন, আর হিম হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট এসছে। নেক্সট এক্সাম্পল, ফুটবল ইজ প্লেড বাই হিম, এখানে ফুটবল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, প্লেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং বাই হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর দেম হচ্ছে আমাদের সেই সাবজেক্ট। এই আমরা মনে রাখবো যে সাধারণত ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া এর ভয়েস হয়, অর্থাৎ যে ক্রিয়ার অবজেক্ট বা কর্ম থাকে তারই কেবল ভয়েস হবে, অর্থাৎ যে ক্রিয়া থাকবে, যে ভার্ব থাকবে, যে অ্যাকশন থাকবে, অর্থাৎ তার যদি কর্ম থাকে অর্থাৎ অবজেক্ট গ্রহণ করে, তাহলে কেবল ভয়েস হবে। ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া এর কোনো ভয়েস হয় না, তবে ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভের ন্যায় যদি আচরণ করে তাহলে তার ভয়েস হয়, যেমন গো, লাভ, রান, ফাইট, ফ্লাই, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। নাও লেটস গো for knowing more information how to identify object। বাক্যের প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যদি হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক, এখানে এই যে আমাদের যে ভার্ব, এই ভার্ব দিয়েছিল, এর অর্থ হচ্ছে দিয়েছিল। কে যদি কি দিয়েছিল, একটা বই দিয়েছিল। কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে এই যে গেভ যে ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রধান ক্রিয়া অর্থাৎ মেন ভার্ব, এই মেন ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অবজেক্ট। হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। কি দিয়েছিল, একটি বই, এই হচ্ছে একটি অবজেক্ট। আর কাকে দিয়েছিল, এই যে কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে এই হচ্ছে আরেকটি অবজেক্ট। তাহলে এখানে আমাদের এই সেন্টেন্সের মধ্যে দুইটি অবজেক্ট পাওয়া গেল, একটি হচ্ছে মি আরেকটি হচ্ছে আ বুক। এখন এই দুটি অবজেক্ট যদি থাকে একই সেন্টেন্সের মধ্যে তাহলে কিন্তু আমাদের নাম এক একটা নাম দিতে হবে ভিন্ন রকমের, তাই না? তাহলে হচ্ছে আমাদের এ বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা মনে রাখবো দুইটা অবজেক্টের দুইটা নাম দেব, অর্থাৎ যে বস্তুবাচক সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর যেটা ব্যক্তি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। নাও লেটস নো মোর ইনফরমেশন অ্যাবাউট ভয়েস চেঞ্জ।
এই ভয়েস চেঞ্জ দুইভাবে হয়ে থাকে, যেমন অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েস, আবার প্যাসিভ ভয়েস হতে অ্যাক্টিভ ভয়েস হবে। এই কোন কোন সেন্টেন্সে ভয়েস হয় সাধারণত আমরা মনে রাখবো যে আমাদের 4টি সেন্টেন্সের ভয়েস হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হবে এবং অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে। এখন এই অ্যাক্টিভ ভয়েস, আমাদের যে অ্যাক্টিভ ভয়েস আছে, এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তরের কিছু নিয়ম আছে। সেই শুধু নিয়ম পড়লে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে নিয়মগুলো আয়ত্ত করতে হবে। শুধু নিয়ম মুখস্থ করলে কোনো কাজ হবে না। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং সেই প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের নিয়মগুলো এমনিই মনে চলে আসবে। আমরা দেখি যে কি আমাদের নিয়মগুলো, বেসিক যে রুলসগুলো, সেগুলো আমরা জানার চেষ্টা করি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব হবে। এখন আমাদের যে টেন্স, সেই টেন্স অনুসারে যে আমাদের যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে আমরা জানি, ভার্বের প্রেজেন্ট, ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস, তখন আমরা এম ইজ আর নিয়ে আসবো। আমাদের যে ভার্বের চেঞ্জ, সে ভার্বের চেঞ্জগুলো এইভাবে হবে। আমরা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। আমরা শুধু এতটুকু মনে রাখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ভার্ব অফ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে এম ইজ আর চিন্তা করব। ক্যান যদি থাকে ক্যান বি, শুড যদি থাকে শুড বি, মে যদি থাকে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, ওট টু থাকলে ওট টু বি, হুম যদি থাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, তাহলে যখন আমরা প্যাসিভ করব তখন হু নিয়ে আসব। নিড যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, আমরা নিড টু বি নিয়ে আসব। এরপর যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসের সময় যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা ওয়াজ ওয়ান নিয়ে আসবো। এটা আমরা মনে রাখবো, এরপর প্র্যাকটিসের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো। এবার ওয়াট টু হ্যাভ যদি থাকে তাহলে ওয়াট টু হ্যাভ বিন, এম ইজ আর টু যদি থাকে তাহলে এম ইজ আর টু বি। এরপরে উই যদি থাকে আস, হি যদি থাকে হিম, গোয়িং টু যদি থাকে গোয়িং টু বি, ওয়াজ ওয়াজ যদি থাকে ওয়াজ ওয়াজ টু বি। এরপর ইউ যদি থাকে ইউই থাকবে। যদি মনে রাখবো, যদি শ্যাল যদি থাকে তাহলে শ্যাল বি, উইল যদি থাকে উইল বি, কুড যদি থাকে কুড বি, উড যদি থাকে উড বি, মাইট যদি থাকে মাইট বি, ইউজ টু যদি থাকে ইউজ টু বি, হু যদি অবজেক্ট হিসেবে থাকে তখন হু নিয়ে আসবো, টু যদি থাকে টু বি, হু যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন আমরা বাই হুম নিয়ে আসা হবে। এরপর যদি ইট থাকে তাহলে ইটই নিয়ে আসা হবে। বাই হুম যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে তখন হু নিয়ে আসা হবে। যদি দে যদি থাকে তখন দেম নিয়ে আসা হবে। এই আই যদি থাকে যখন প্যাসিভ করবো তখন মি নিয়ে আসা হবে। হোয়াট যদি সাবজেক্ট হয় তখন হোয়াট এবং বাই নিয়ে আসবো। হোয়াট যদি অবজেক্ট হয় শুধু হোয়াট নিয়ে আসা হবে। সি যদি থাকে হারই নিয়ে আসা হবে। তাহলে আমরা এটা হলে বেসিক, আমরা এগুলো করার মাধ্যমে আস্তে আস্তে আমরা মনে রাখবো। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, আমরা আজকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস কীভাবে করতে হবে, আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের স্ট্রাকচারটা আমরা মনে আছে কিনা, সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হতে পারে এবং অবজেক্ট থাকতে পারে। এরপর আমাদের অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে আমাদের থাকবে। যদি এরকম যদি থাকে
আমরা মনে রাখবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদের এই স্থানে যে ভার্বটি আছে, আমরা এই ভার্ব তো আমরা পরিবর্তন করব, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং তার আগে আমাদের এই অ্যাম ইজ আর আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। এখন অ্যাম আনবো না ইজ আনবো না আর নিয়ে আসা হবে, এটা ডিপেন্ড করবে যখন আমরা এই অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসা হবে তখন। আমরা এখন দেখি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা গঠন প্রণালীটা আমরা দেখি। যেমন লিখলাম আই ইট রাইস, আই ইট রাইস। এই আই ইট রাইস আমাদের ফার্স্ট হচ্ছে এই সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। এখন এই যে ইট হচ্ছে আমাদের এই রাইস হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, এই রাইস হচ্ছে অবজেক্ট। আমরা যদি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, আর এটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমরা মনে রাখবো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা মনে রাখি অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এটা, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের সময় আমাদের এই ঘটনাটা আমরা মনে রাখবো। এটা যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের গঠন, অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের এই সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। আমরা যখন প্যাসিভ করব বলা হবে যে প্যাসিভ ভয়েস করো, প্যাসিভ ভয়েস যখন করবো আমরা মনে রাখবো এই যে রাইস অবজেক্ট, ফার্স্ট যেটা মনে রাখবো আমাদের ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে এখানে আমাদের যা নিয়ে আসো ভার্ব, আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে ইট ভার্ব, এই ইট ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল কি কি? ইটেন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এখন এইবার এর আগে একটা অবজেক্ট নিয়ে আসবো। আমরা শিখেছি যে কি কি আনতে হবে, অ্যাম হতে পারে ইজ অথবা আর, অ্যাম ইজ আর ইটেন, অর্থাৎ একটু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো, একটু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। এইবার খেয়াল করবে আমরা এখানে এই যে রাইস আছে, এই অবজেক্টটা সাবজেক্ট অর্থাৎ শুরুতে নিয়ে আসবো রাইস। এইবার এই রাইসের উপরে ডিপেন্ড করবে যে এই তিনটের আমরা কোনটা গ্রহণ করব। তাহলে রাইসের সঙ্গে হবে ইজ, তাহলে বাকি দুইটা হবে না, তাহলে রাইস ইজ ইটেন। এবার আমরা মনে রাখবো যখন আমরা প্যাসিভ করব এই জায়গায় একটা প্রিপোজিশন নিয়ে আসা হবে, সেটা হচ্ছে এখানে বাই। এরপর হচ্ছে সাবজেক্টটা এই অবজেক্টে নিয়ে আসবে, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আইটা লাস্টে যদি নিয়ে আসে তাহলে আই, এই রাইস ইজ ইটেন বাই মি, তাহলে আমরা মনে রাখবো যে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব তখন অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে ওই অবজেক্টটা সামনে চলে আসবে। এখানে রাইস আছে, রাইস। এবার যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার আগে আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসা হবে। সেই অক্সিলিয়ারি ভার্ব নির্ভর করবে অবজেক্টের উপরে, অক্সিলিয়ারি ভার্ব নির্ভর করবে। তাহলে এই যে ইজ দেওয়া হয়েছে, এই ইজ দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে আই ইট রাইস, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল আর ইনডিফিনিট, আমরা সিম্পলও বলে থাকি, প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের এই অবজেক্ট নিয়ে আসা হয়েছে রাইস অনুসারে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা মনে রাখবো যে ভয়েস করার সময় এম অথবা ইজ অথবা আর। এখন কোথায় এম আনবো, কোথায় ইজ নিয়ে আসা হবে, কোথায় আর নিয়ে আসা হবে, এটা ডিপেন্ড করবে যখন আমরা এখানে অবজেক্ট নিয়ে আসবো সেই অবজেক্টের উপরে। এখন যদি এখানে জাস্ট আমি যদি চেঞ্জ করে দিই,
যদি বলি অ্যাপলস, অ্যাপলস, অ্যাপলস কয়টা? অনেকগুলো। তাহলে অনেকগুলো যদি হয় তাহলে এখানে অ্যাপলস, অ্যাপলস, তাহলে অনেকগুলো যদি হয় তাহলে কি হয়ে যাবে? এখানে এই যে এম ইজা, তাহলে অনেকগুলো যদি হয় তাহলে এখানে আর হয়ে যাবে, আর হয়ে যাবে, আর হয়ে যাবে, তাহলে আর ইটেন বাই মি। এখানে আই থাকলে মি হয়ে যাবে। যদি আয়ের স্থানে যদি দেই দে, যদি দেই তাহলে এই দেটা হয়ে যাবে দেম। তাহলে দে ইট, এখানে যদি ম্যাঙ্গোস দেই, ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, দে ইট ম্যাঙ্গোস, তাহলে এখানে আমরা ম্যাঙ্গোস দেওয়া হবে, এই প্যাসিভে ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, অনেকগুলো আম, এই জন্য আমরা আর দেওয়া হবে, অনেকগুলো আম, এই জন্য আর দেওয়া হবে। এবার বাই, এখানে দে আছে, দে থাকলে হয়ে যাবে দেম, দে থাকলে দেম হয়ে যাবে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে মানে শুরুতে আসবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর তার আগে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। এরপর আমরা প্রিপোজিশন। আমরা কিন্তু এই শুধু মনে রাখবো না যে বাই হবে, এভাবে মনে রাখবো না, আমরা মনে রাখবো যে এই জায়গায় প্রিপোজিশন হবে। কেন বাই দিয়ে মুখস্থ করবো না বা মনে রাখবো না? যেমন আরেকটা এক্সাম্পলে আমরা আসি, আরেকটা এক্সাম্পল আসি। যেমন যদি বলি আই নো হিম, আই নো হিম, এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে আই হচ্ছে আমাদের, দেখি এই আই হচ্ছে আমাদের সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, নো হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা বলেছিলাম কি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে কি? হিম, তাহলে হিম হচ্ছে হি। আর বলছিলাম এই নো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে, নো ভার্বের পাস্ট পার্টিসিপল নন, নো ভার্বের পাস্ট পার্টিসিপল নন। এই নো ভার্বের পাস্ট পার্টিসিপল নন, আর এই আইটা হয়ে যাবে মি, আইটা হয়ে যাবে, আমরা মি দেওয়া হলো, আইটা হলো মি হলো। এবার আমরা কি যদি আমি যদি মুখস্থ করে রাখি যে এখানে এই বাই হবে, তাহলে তো এখানে নো ভার্বের সাথে কিন্তু বাই হবে না, নো ভার্বের সাথে হবে টু। এরকম কি কি ভার্বের সাথে কি হবে এটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এখন প্রিপোজিশনেরটা পরে আসি। এবার এই যে ভার্ব, এই আই নো, দিস ইজ প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তাহলে এই হি হইল, হি এর সঙ্গে এই আমরা এম ইজার যে কোনো একটা নিয়ে আসবো, যে কোনো একটা বলা যাবে না, বলতে হবে সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে হি আছে, হি এর সঙ্গে ইজ, হি ইজ, তাহলে হি ইজ নন, হি ইজ নন, এখানে তাহলে দেওয়া হবে কি টু, হি ইজ নন টু মি। তাহলে ঠিক একইভাবে আমরা মনে রাখব যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসে যাবে অবজেক্ট হিসেবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে প্রিপোজিশন। এরপরে যদি দীর্ঘ সেন্টেন্স হয় আগে পদে যা যুক্ত হবে, টাইমার যদি থাকে আগে হতে পারে পরে হতে পারে, এক্সটেনশন অতিরিক্ত যদি কথা থাকে তাহলে আগে হলে আগে পরে হলে পরে আমরা বসাবো, কিন্তু মূল হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটিকে ঠিক রেখে আমাদের ভয়েস করতে হবে। ঠিক
এই জায়গায় এইভাবে নিয়মটা বলা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে বসবে এবং তার পূর্বে বাই বসবে। এখানে বাই না বলে আমরা বলবো প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। সে প্রিপোজিশন হিসেবে আমাদের বাই হতে পারে, ইন হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, এইভাবে ফর হতে পারে, এইভাবে হতে পারে। প্রিপোজিশন আমরা মনে রাখবো প্রিপোজিশন হবে। এবার প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী এরপরে বি ভার্ব, এম, ইজ, আর এর যে কোনো একটি বলবে। যে কোনো একটি না বলে আমরা বলবো সেই অবজেক্ট অনুসারে ভার্বগুলো বলবে, বি ভার্ব বলবে। আর সে বি ভার্ব বলতে আমাদের এম, ইজ, আর। এবং অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হবে। এখন আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এম, ইজ, আর এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এখানে প্রিপোজিশন, আমরা বলবো প্রিপোজিশন। শুধু বাই না বললে, বাই বললে দেখা যাবে নতুন কোনো নিয়ম যদি আসে তখন অসুবিধা। প্রিপোজিশন হিসেবে বাই হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে, টু হতে পারে, ফর হতে পারে, এইভাবে যত প্রিপোজিশন আছে সেন্টেন্স বেঁধে আমাদের এরকম যত সামনের দিকে যাবে ততই নতুন নতুন এই প্রিপোজিশন দেখতে পারবে। এখন আমরা এই যে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখন সেই পাস্ট পার্টিসিপল সম্পর্কে সামান্য কিছু ধারণা নেই। যদি এই ব্রেক যদি বেস ফর্ম বা মেন ফর্ম থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে কী হবে? ব্রোক, BROKE, ব্রোক। এবং পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, এই ব্রোকেন। এবং আইএনজি ফর্ম কি? ব্রেকিং। আমাদের মনে রাখবো যে চারটি ফর্ম, বেস ফর্ম বা মেন ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। বাই কি হবে? বাই, আমাদের যদি এগুলো যদি জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাই, বট হচ্ছে বাই, তাহলে বট এবং এই আইএনজি ফর্ম হচ্ছে আমাদের এই আইএনজি ফর্ম। এবার হচ্ছে ক্যাচ, আমরা দেখি ক্যাচ, কট, এবং ক্যাচিং। আমাদের এইগুলো প্রতিনিয়ত ভয়েসের সময় লাগবে। এবার হচ্ছে ড ভার্ব হচ্ছে আমরা জানি ডিউ, ডন, ডয়িং, ডিউ, ডয়িং। এবার ডু, ডিড, ডান, ডান। ডাইভ, ড্রভ, ডাইভেন। আমরা এগুলো সবই জানি, কিন্তু আমরা জাস্ট একটু স্মরণ করে যাই, তখন তাহলে বুঝতে সুবিধা হবে। ড্রাইভিং। কারণ আমাদের প্রত্যেকটি ক্লাসেই ভয়েস আছে,
সিক্স থেকে শুরু হয়েছে এবং কি সেই হাই লেভেল পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এই ভয়েস আছে। সুতরাং কোথায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে গ্যাপ থাকা চলবে না, আমাদের আগেই সুন্দর করে বুঝতে হবে। এই জন্য কোনো তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে বুঝে বুঝে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্কিং। সাথে সাথে আয়ত্ত করতে হবে। এরপর হচ্ছে ইট, ইট এট ইটেন, ইট এট ইটেন ইটিং, ইটিং আমরা দেখি। তারপরে গিভ গেভ গিভেন। এরপর নেক্সট কী হবে, জিআই গিভিং। এরপর নো নিউ নন নোয়িং। এরপর লার্ন লার্নড। এখানে কিন্তু দুইটা হবে, খেয়াল রাখবো, অনেক সময় কনফিউশন পড়ে যাবো তোমরা। এই লার্নড হতে পারে, লার্নড হতে পারে, আমাদের পার্টিসিপল ফর্মও একই, লার্নড লার্নড দুইটাই হবে। এবার হচ্ছে লার্নিং, মেক মেড মেড মেকিং। এখানে খেয়াল করো যে এই মেকিং যখন ই তখন ই উঠে যায় আইএনজি। সি স সিন সিং। এরপরে সেন্ট সেন্ট সেন্ডিং। সিং সাং সিং স্যাং সাং। সিং স্যাং সাং সিঙ্গিং। সিঙ্গিং স্পিক স্পোক স্পিক স্পোক স্পোকেন। স্পিক স্পোক স্পোকেন। টেক টুক টেকেন টেকিং। টট টট টিচিং। thought think thought thought thinking. Win own own winning. Write wrote written writing. Dear students, now let's know more example to understand easily. I eat rice. এখানে এই যে ভার্বগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে ইট এট ইটেন, এখন এটা জানতে হবে। যেমন উই ইট রাইস, এই যে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। এই সি ভার্বের পাস্ট পার্টিসিপল সিন। এই কুক ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড। এই ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন। রিড ভার্বের পাস্ট পার্টিসিপল রেড। টিচ ভার্বের পাস্ট পার্টিসিপল টট। মেক ভার্বের পাস্ট পার্টিসিপল মেড। এই মেক ভার্বের পাস্ট পার্টিসিপল মেড। তাই এইগুলো আমাদের জানতে হবে যখন আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা এই যে সাবজেক্টটা অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানলাম এতক্ষণ, আর ভার্ব এই যে ভার্ব অনুসারে এম ইজ আর নিয়ে আসা হবে সেটাও আমরা জেনেছি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, I think all of you have understood how to change verb, how to change active form to passive form. এই অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, সেটার স্ট্রাকচারটা কেমন, অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্ট সেন্টেন্স প্যাটার্নটা কেমন,
প্যাসিভ ভয়েসের সেন্টেন্স প্যাটার্নটা কেমন। আশা করি তোমরা সেন্টেন্সের বিভিন্ন প্যাটার্ন অনুসারে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করতে পারবে। যখন অ্যাক্টিভ ভয়েস যখন সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এরপর যে ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো, সেই পাস্ট পার্টিসিপল ফর্মেরও কিছু চেঞ্জিং তোমরা শিখেছো। এবং সেই যখন সাবজেক্ট হয়ে হবে তখন কি কি ভার্ব আসতে পারে, অ্যাম ইজ আর ভার্ব আসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, এরপর প্রিপোজিশন নিয়ে আসতে হবে। আমরা মনে রাখবো অনেক সময় বলা হয়ে থাকে যে বাই হবে, আসলে কথাটা সঠিক নয়, আমাদের বলতে হবে প্রিপোজিশন, কারণ এখানে বাই আনা হতে পারে, টু আনা হতে পারে, উইথ আনা হতে পারে, ইন হতে পারে, ফর হতে পারে, এভাবে অনেক প্রিপোজিশনই হতে পারে। সুতরাং আমরা এখানে মনে রাখবো যে প্রিপোজিশন হবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং আরও সামনের ক্লাসে আরও অনেক বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তোমরা সামনের ক্লাসেও উপস্থিত থাকবে। সেই পর্যন্ত তোমরা অবশ্যই ঘরে থাকবে, নিজেরা সুস্থ থাকবে, অন্যদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবে, তোমার পরিবারকেও সুস্থ রাখবে, সেটাও তোমার দায়িত্বের একটু অন্তর্গত এবং অন্তর্ভুক্ত করতে হবে। এবং সমস্ত স্বাস্থ্যবিধি তোমাদের মেনে চলতে হবে এবং পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে, কারণ এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাকে তোমার স্থান থেকে তুমি যা পারো, অর্থাৎ যে স্বাস্থ্যবিধি তোমাকে মেনে চলতে হবে, আর ঘরে বসে পড়াশোনা করতে হবে, আমাদের এই ক্লাসগুলো দেখতে হবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আগামী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।